হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও একটা নতুন কোশ্চেন পেপার সেট। যদিও এটা 2024-এর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভালো করে দেখে বুঝে নাও, এরকমই কিন্তু কোশ্চেন তোমাদের পড়বে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা সবাইকে নিয়ে শুরু করি আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমরা এখানে সব বিষয়ে আলোচনা করব, সুতরাং একটু লেন্দি হতে পারে। সেসব দিয়ে ভালো করে দেখে বুঝে নাও, কেমন পারছে তুমি, কেমন পারছো, সবগুলো তুলনা করে নাও। কারণ দেখো, আমরা যে কোনো জিনিসই করি না কেন তুলনা করে করি। অর্থাৎ আমার কাছে যদি কিছু একটা থাকে, সেটাকে আমরা দাঁড়িপাল্লায় মেপে নিতে চাই। তো আজকে আমরা নিজেকে মেপে নেব কেমন আমরা পারছি। আমার দিক ভারী না তোমার বন্ধুদের দিক ভারী, ঠিক আছে? সুতরাং একটু গুরুত্ব দিয়ে দেখো। তো চলো, ঠিক আছে। আমার সঙ্গে দীপ আছে। দীপ শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, আমার কথা শোনা যাচ্ছে? দীপ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো বাংলার কোশ্চেনগুলো দেখো তো পারছো কিনা। আমি আঁকি কত কি, কবি কি কি আঁকেন? হাতি, ঘোড়া, গাছ, পাখি। আঁকি আমি কত কি। হাতি, ঘোড়া, গাছ, পাখি পাখি এইসবগুলো আঁকে। লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। কে কার সাথে লুকোচুরি খেলা খেলে? রোদ মেঘের সঙ্গে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা। তাহলে মেঘের ছায়ার সঙ্গে রোদের লুকোচুরি খেলা হয়, তাই না? হ্যাঁ। নদী কবিতাটি কার লেখা? নদী নদী শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, নদী শক্তি চট্টোপাধ্যায় লেখা। শক্তি চট্টোপাধ্যায়, একদম ঠিক। মধুমাঝির নৌকা কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে। রাজগঞ্জের ঘাটে। চলো আমরা ফুল নিয়ে আসি। কথা কারা বলেছিল? পরীরা। পরীরা কেন বলেছিল? কারণ তখন গ্রামে একটাও ফুল ছিল না। তখন পৃথিবীতে একটাও ফুল ছিল না। সোনার গাঁ নাম কেমন করে হলো? সোনামণিরা খাতায় লিখে ফেলো। সোনার গাঁ কেমন করে হলো নাম? যখন সেই নদীতে সোনা পাওয়া গেছে তখন তার নাম হলো সোনার গাঁ। না, সোনা নদীকে খুব ভালোবাসতো, আর সোনার গ্রাম বলে সোনার গ্রাম হলো। দুটোই ঠিক। সোনা নামের মেয়েটা ওই গ্রামটায় বাস করতো, যার রং ছিল সোনার মতো, আর যে নদীকে খুব ভালোবাসতো, সেই জন্য ওই গ্রামটার নাম হলো সোনারগাঁ। আর একটা হতে পারে যে বড় বড় মেশিন নিয়ে যখন শহরের সরকারি লোকেরা যখন নদী থেকে সোনা তুলতে শুরু করলো, সোনা পাওয়া গেল খুব কম, কিন্তু সেই দিন থেকে ওই গ্রামটার নাম হয়ে গেল সোনার গ্রাম। সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কি খোঁজ নেওয়া? আমাদের ক্লাস টেস্টে ম্যাম একটা প্রশ্ন দিয়েছিল, শীতকালে সুতির শাড়ি পরা ভালো, সত্য না মিথ্যা? কি বললে? আমাদের ক্লাস টেস্টে হ্যাঁ, ম্যাম একটা প্রশ্ন দিয়েছিল। কি কোশ্চেন? শীতের সময় সুতির শাড়ি পরা ভালো। সুতির শাড়ি পরা ভালো কখন? শীতের সময়। হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ সুতির শাড়ি তো মোটা হয়। আমি সত্য লিখেছি। হ্যাঁ, ম্যাম ওটা আমাকে ভুল দিয়েছে। কেটে দিয়েছে? হ্যাঁ। শীতের দিনে এমনিতে উলের জিনিস পরা ভালো, কিন্তু শীতের সুতির শাড়ি তো সবসময়তেই ভালো পরা। কাটুক আর যাই করুক ঠিক না। হ্যাঁ, তুমি যেটা করেছো ওটা ভুল নয় কিন্তু। হ্যাঁ,
এসো। এই আচ্ছা, সেই খোঁজ নেওয়া ছিল আমার কাজ। কোন খোঁজ নেওয়া গো? জানি না। নদী। নদীর গল্পটা মনে আছে? কোনটা? লেখক যেত বারবার নদীর দেখতে। নদীর তীরে একটা সেই গল্পটা? হ্যাঁ, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে। হ্যাঁ হ্যাঁ। এসো, আজকের দিনটায় একটা কিছু করি। ডিউকরা একটা কিছু কি কাজ করেছিল? রসগোল্লা খেয়েছিল। রসগোল্লা খেয়েছিল। ওখানে একটা মজার ঘটনা ঘটেছিল, কি বলতো? ডিউক যখন আমি তিনটা শেষ হয়ে যেতে জলে ফেলে দিতে গিয়েছিলাম, তখন দু এক ফোঁটা রস গায়ে এসে পড়ছিল। সেই রস সমুদ্রের জল দিয়ে দুধ ছিল। কেন দুধ ছিল? তখন হাসতে হাসতে গড়িয়ে পড়লো। বাহ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক অ্যান্সার। তিনের শূন্যস্থানটা দেখাতে পারবে কিনা? ড্যাশ পাতায় চাই মন খানা রাখতে। খাতায় পাতায়। তোমার খাতার পাতায় মন থাকে? হ্যাঁ। তখন পৃথিবীতে ছিল না, ফুল ছিল না। বাতাসে আজ ছুটছে হাসি। হ্যাঁ, হাসি। হাসি। হ্যাঁ। সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কিন্তু কেন গেল না বলো তো? কারণ নদী বেঁকে সোজা পথ থেকে বেঁকে গেল, তাই যেতে চাই না। এলোমেলো। তাড়াতাড়ি বলো, এটা কি হবে? পাততাড়ি। পাততাড়ি। এটা কি হবে? নৌকা যাত্রা। এটা না। হ্যাঁ, পারবো না, তারপরটা চেষ্টা করো। ফুলপড়ি। ফুলপড়ি। এটা কি হবে? তারপর হবে কি হবে? পাচ্ছি না। চেষ্টা না করে পাচ্ছি না বলতে নেই। কি হবে এটা? ভালো করে এটা দেখবে। হ্যাঁ, দন্তের ন, বর্গীর জয়কা, দন্তের ছয় নয়, কয় হর্ষই। এটা দেখো, বাক্য রচনা করো। আঁচল। মা আঁচল দিয়ে সোনাকে ঢেকে ঢুকে নিয়ে এসেছিল। আমাকে মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়। বাঁশি। আমি বাঁশি বাজাতে ভালোবাসি, বা বাঁশি বাজালে ঘরে ইঁদুর লেগে যায়। চমৎকার। চমৎকার। আমার মায়ের মুখখানা খুব চমৎকার। ভাবনা। সবসময় মাথায় ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর কে আছে দেখি? হ্যাঁ, আর এইটা কি হবে তুমি ভাবতে থাকো। ওকে 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 গুনাই শুভ রাখি বন্ধন। হ্যাঁ, শুভ রাখি বন্ধন। বেঁধেছো হাতে রাখি? হ্যাঁ। ঠিক আছে। ঐশীকে ধরি। ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, শোনা যাচ্ছে? হ্যাঁ। শুভ রাখি বন্ধন। কেমন হলো রাখি বাঁধাবাঁধি? খুব ভালো হলো। নিজে হাতে রাখি বানাওনি? বান্ধেন। হ্যাঁ,
বলছি নিজে হাতে রাখি বানাওনি? হ্যাঁ বানিয়েছিলাম, কাকে পড়িয়েছো? আমার দাদাকে। তোমার দাদা কিসে পড়ে? আমার দাদা আমার মামার দাদা। মামার ছেলে? কিসে পড়ে মামার ছেলে? হ্যাঁ, মামার ছেলে সবার। 6-এ? বাহ, ভেরি গুড। তো রাখি বন্ধন হলো, আজকে আবার ভোলে বাবার জল ঢালাঢালি হলো না? হ্যাঁ, আমাদের এখানে হরিনাম হচ্ছে এখন, আমিও ঢেলেছি। তুমিও নেচেছো? ঢেলেছি। হ্যাঁ, আমিও জল ঢেলেছি। তো চলো আমরা ইংরেজি কোশ্চেনটা দেখি, দেখো তো এটা পারছো কিনা। One day a crane came to live by the lake. The peacock saw the crane. He mocked a new visitor. He murmured, "A new visitor is here to stay." সে মনে মনে বললো, আবার একটা নতুন অতিথি এলো এখানে বাস করতে। বিড়বিড় করে বলা, মারমার মানে বিড়বিড় করে বলা। I marched to go and introduce myself. Introduced myself So the to peacock him. walked to the lake. So The crane was busy there. He was catching fish for lunch. The proud গর্বিত ময়ূর তার লেজখানা প্রসারিত করলো, লেজ পেখম তুললো। কি করলো? পেখম spread out his colorful feathers for display. ময়ূর বেটা ছেলে না মেয়ে ছেলে? বেটা ছেলে, মানে বয়। বয়ের লেজ থাকে না মেয়েদের লেজ থাকে? মেয়েদের লেজ পেখম থাকে না ছেলেদের? মেয়েদের। ভুল। তাহলে এখানে হি কেন বললো? ছেলেদের পিককের লেজ থাকে, ভালো সুন্দর ভালো পেখম থাকে, আর পিহেনদের থাকে না, পিহেনদের ছোট ছোট পালক থাকে। পিহেনরা ছোট ছোট পালক থাকে, এইটু। পিহেনদের মন খারাপ খুব, ওদের পালক থাকে না, ছোট পালক থাকে, বুঝলে? আর ভুল হবে না তো কোনো? পিকক না পিহেন? পিকক মানে ময়ূর, আর ময়ূরই হচ্ছে পিহেন। তাহলে পিহেনদের ভালো পালক থাকে না। তারপরে he said to the crane, "Hello, Mr. Crane. Welcome to Dun Forest. I am your neighbor. Thank you so much, Mr. Peacock." এখানে বলেছে মিস্টার পিকক, বেটা ছেলে পিকক। মেয়ে হলে কি থাকতো? মিস, MISS, মিস, অথবা MRS থাকতো না? মিসেস থাকতো। The crane said. The peacock then mocked at the crane. মানে কি বলতো? mocked মানে অপমানিত। তাহলে পিকক দেন মকড। Why do you have such colorful feathers?
তাহলে ময়ূর বককে অপমান করার জন্য বললো। মক মানে অপমানিত করা, হেট করা, ছোট করা। কেন তোমার এরকম বেরঙের পালক? Looks so ordinary. দেখতে খুব সাধারণ লাগছে, এত নর্মাল কেন তোমার পালক? একটু ভালো হতে পারতো। The crane replied, "Yes, I don't have colorful feathers and wings like yours, but I can fly অ্যাক্রস দ্য লেক। across the lake দিয়ে উড়ে যেতে with পারি। the অ্যাক্রস মানে কি বলতো? লেগের এপাশ থেকে of my wings. লেগে Of my এপাশ wings. থেকে পাশ। Wings. Can you feathers help to help you to fly? There was no reply from the peacock. He felt ashamed and went away. তাহলে পিকক So, ওখানে অপমানিত করে চলে গেল। এবং দূরে চলে গেল। এটা তো আমরা আগেও পড়েছি খুব ভালো করে। এবার বলো, হাউ ডিড দ্য ক্রেন টিচ দ্য পিকক লেসন? কিভাবে বক ময়ূরকে শিক্ষা দিল? বাংলায় বলো, তারপর ইংরেজি করব। দ্য ক্রেন। কাউকে অপমানিত করতে বারণ করলো। ক্রেন কি বলল? ক্রেন বলল, কেন কি বললো? ইয়োর ফেদার হেল্প। কি বললো? Your feather help. এই যেখানে বললো, ক্যান ইয়োর ফেদার হেল্প অন ক্যান ইয়োর ফেদার হেল্প ইউ টু ফ্লাই? যখন এই কথাটা, দ্য ক্রেন আস্কড টু দ্য পিকক, ক্যান ইয়োর ফিদার হেল্প টু ফ্লাই? তোমার পালক কি তোমাকে উঠতে সাহায্য করে? যখন এই কথাটা বলেছে তখনই অপমানিত হয়ে গেছে। এরে বাবা, একে তো বলা যাবে না। তারপরে, হোয়াট ডিড দ্য পিকক আস্ক দ্য ক্রেন? পিকক ক্রেনকে কি জিজ্ঞেস করলো? হোয়াই yours feather is so colorless? So colorless. কি আমি বলছি যে পিকক, এখানে বলছে পিকক কি জিজ্ঞেস করেছিল বককে, তখন বলতে হবে পিকক আস্কড why your feather is so colorless, বা why your feather is so colorless asked the peacock, asked the peacock। বুঝতে পারছো? বিয়েরটা দেখো, হ্যাঁ। ট্রু ফলস? The crane went into ducks himself to false. The peacock mocked the crane of his colorless feathers. পিকক মকড, মক ঠিক, এটা True. ট্রু। True. পিকক ক্যান ফ্লাই। False. False. The cranes started living in the forest. False. True. লেক ট্রু হবে না ওই হবে? ক্রেনটা হবে ফরেস্টে হবে? False. 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 লেকের ধারে হয়েছিল। দেখি তো একবার, দেখি কি বলছে। বাই দ্য লেক বলেছিল, এখানে ফরেস্টের কোনো নামই নাই। সেন্টেন্স বানাও, স্প্রেড।
I spread my clothes in sun. আমি আমার জামাগুলো রোদে ছড়িয়ে দিলাম। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ। Walk. I can walk with my feet. I can walk with my feet. আমি আমার পা দিয়ে হাঁটতে পারি। Underline the describing word. Adjective. Describing word মানে হচ্ছে adjective. This is a red rose. তাহলে রেডটা হচ্ছে adjective. There is a large tree. লার্জটা হলো adjective. এখানে কোনটা হবে? Sharp. ধারালো। ধারালো adjective. I ride on a large boat. এটা সাজালে কি হবে? বাটারফ্লাই। তারপর এটা সাজালে কি হবে? লিজার্ড। তারপর এটা কি হবে? আন্ডারস্টুড হবে না? নেভার। UNDER আন্ডার STOOD স্টুড আন্ডারস্টুড UNDER আন্ডার STOOD আন্ডারস্টুড। ঠিক আছে। আচ্ছা। এটা কি হবে? mocked MOCKED mocked। তারপরে এটা দেখো তো পিক ওড ওয়ান্স, যেটা আলাদা সেটাকে এখান থেকে নাও। পিকক, বুলবুল, ক্রো, স্নেক, সবগুলো পাখি, একটা শুধু অ্যানিমেলস। ক্লাউড, ট্রি, স্কাই, সান। টাইগার, লায়ন, জেব্রা, আউল। Owl is a bird. Match the column A with column B. Garbage, pollution, farmer, grow crop, pond, insect, tree, rain. Your daily life সম্বন্ধে লিখতে হবে। পারবে? মুখস্থ করেছো? চেষ্টা করলে পারবো। বলো। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর দুধ খাই, তারপর দাঁত মাজি, তারপর না এখানে তোমার নাম। I read in class 3. So I have a daily routine. আমি অমুক, আমি ক্লাস 3-তে পড়ি, তাই আমার একটা সুন্দর ডেলি রুটিন আছে। I have a beautiful daily routine. At first I get up early in the morning. প্রথমে আমি অনেক ভোরবেলায় উঠি।
then I fresh up and ready for yoga and daily exercise. হচ্ছে না আমি অমুক, আমি ক্লাস 3-তে পড়ি, তাই আমার একটা সুন্দর ডেলি রুটিন আছে। প্রথমে আমি ভোরবেলা ঘুম থেকে আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠি, দেন আই ফ্রেশ, আমি তারপর ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ আপ অ্যান্ড রেডি ফর যোগা অ্যান্ড ডেলি এক্সারসাইজ। আফটার দ্যাট I take some food বা ব্রেকফাস্ট। তারপর আমি কি করি, সকালের খাবার খাই। দেন I study my homework. Then I ready for my school. তাহলে কি বললাম, আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন যোগা এবং ব্যায়াম করি, তারপরে আমি আমার তারপরে আমি যে ব্রেকফাস্ট খাই, তারপরে আমি স্টাডি করি আমার হোমওয়ার্কগুলো, তারপরে আমি স্কুলের জন্য তৈরি হয়ে যাই। অনেক হয়ে গেল, আরও লেখা যায়, অনেক যাবে না? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, হ্যাঁ, অনেক শুনতে পাচ্ছ? অনেক শোনা যাচ্ছে, অনেক শোনা যাচ্ছে। চলো ম্যাথটা করি তোমার সঙ্গে। আচ্ছা, বাংলা কোশ্চেনে কোনো ডাউট আছে তোমার? হ্যাঁ কোনটা স্যার, বাংলায় আছে। বলো কোনটা? ওই যে এই যেটা স্যার। কয় দাগে? স্যার আমার এই ঘরেরটা, চার দাগের ঘরেরটা। পারবে ওটা? পারবে না স্যার। হ্যাঁ, না, এখানে একটা ভুল আছে, এটা জানো তো? দন্তের ন, বর্গীর জয়কার, দন্তের নয়ে, দন্তের ছয়ে, এখানে অ হবে, অক্সিজেন। ভুল আছে, আর এখানে এটাকে দেখবে চেষ্টা করে পারছো কিনা। হ্যাঁ, ঠিক আছে স্যার। দেখবে ওটা ভুল আছে। হ্যাঁ, অক্সিজেনই হওয়ার কথা। ইংরেজি কোনো ডাউট আছে? ইংরেজিতে আমার ডাউট নেই। চলো এবার আমরা অঙ্কটা দেখব। আচ্ছা, এই ছবিটার নাম কি গো? ত্রিকোণ। ত্রিকোণ না ত্রিভুজ? ত্রিভুজ। এটার নাম কি? বর্গক্ষেত্র। তো দেখো, ভাগফলটা দেওয়া আছে 25 আর যোগটা দেওয়া আছে 8, তাহলে ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, তাই তো? যুক্ত ভাগশেষ। এখানে ভাগশেষ কিছু নেই, সুতরাং এটা লিখবো না।
এবার আমাদের ভাজ্যটা বার করতে হবে। তাহলে ভাজক কত দেওয়া আছে? 8। ভাগফল কত দেওয়া আছে? 25। 8 25 কত হয়? 200 হয়। আর 25 100 হয় না? হ্যাঁ তাহলে 8 25 200। গয়েরটা দেখো তো, 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 3 5 15 2 2 ভাগশেষ থাকবে। ঘয়েরটা কি হবে দেখো তো, 10 বার 10 যোগ করলে কত হবে? 100 10কে আমরা 10 দিয়ে গুণ করবো। ওই জন্য বলে যোগের অপর নাম গুণ, আর গুণের অপর নাম যোগ। 100 এটা স্যার 100 9 9 9টা হবে। নটা। 9টা 9 জোড়া হবে। হ্যাঁ একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কত হবে? ষড় মানে কত? স্যার 30। 6টি মানে 5। হ্যাঁ একক বা 1 বা প্রথম মানে হচ্ছে 1, দ্বিতীয় বা 2, হ্যাঁ তৃতীয় বা হ্যাঁ। 3, চতুর্থ বা 4, পঞ্চম বা 5, ষষ্ঠ বা 16 মানে 6, সপ্তম মানে 7, অষ্টম মানে 8, 8 নবম মানে নবম 9। মানে 9 দশম মানে 10 একাদশ 11, 11 12, ত্রয়োদশ 12, 13, চতুর্দশ মানে 14, পঞ্চদশ মানে 15, ষোড়দশ বা ষষ্ঠদশ মানে 16। পরের বিন্যাসটি কি হবে দেখো, উপরে 3 নিচে তীর, উপরে দুটো তীর নিচে দুটো তীর হবে। দুটো তীর নিচে। দেখো তো দুয়েরটা কি আছে পড়ো। নিচের বিপরীতগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। কোন জোড় সংখ্যা অবশ্যই দুইটা হয়ে যাবে। ঠিক, সত্য। জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা গুণ করলে এটা মনে মনে একটা গুণ করতে হবে। জোড় সংখ্যা মানে 2 ধরলাম, বিজোড় সংখ্যা মানে 3 ধরলাম, গুণ করলে হচ্ছে 6। তাহলে জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা গুণ করে দিলে বিজোড় সংখ্যা হবে। ভুল, আমি তো 6 পেলাম, 6 পেলাম না। হ্যাঁ যদি আর একটা করো, যদি 4কে আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 20। এখানেও দেখো আমরা জোড় সংখ্যা পাচ্ছি। সুতরাং এই থিওরিটা ভুল দিয়েছে না। হ্যাঁ ভাজ্য সমান ভাজক যুক্ত ভাগফল গুণিত ভাগশেষ না, সংখ্যার চিহ্নটা ভুল করেছে। এখানে হবে গুণ আর এখানে হবে যোগ। হ্যাঁ এটা তাহলে ভুল মিথ্যা হবে। মিথ্যা হবে না? হ্যাঁ তাহলে এটা ভুল। দেখা যাবে। বৃত্ত বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে। মিথ্যা। এটা ঠিক, বক্ররেখা দিয়েই তো বৃত্ত হবে। এই বক্র মানে সবসময় বেঁকেই যাবে। যখন বৃত্ত কাকে বলে জানো? একটি বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো একটি বক্ররেখা চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে আবার সেই মিলিত হয় যেখানে শুরু করেছিল, তাকে বলা হয় বৃত্ত। চলো তিনগুলো দেখি। 50 থেকে 60-এর মধ্যে জোড় 50 থেকে সংখ্যা। 60-এর মধ্যে জোড় সংখ্যা 52 54 56 58। স্যার 58। এই চারটে হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে জোড় সংখ্যা। 2 দ্বারা বিভাজিত শর্ত হচ্ছে লাস্টে 0 2 4 6 8 হবে। ঠিক আছে, ভাগ না করে দেখাও 387 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 387 মানে 3 8 7 সমান 18 ডিভাইড বাই 3 সময় 6। যেহেতু ভাগ মিলে যাচ্ছে সুতরাং এটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, হ্যাঁ 400 পয়সা সমান কত টাকা? 4 টাকা। 4 টাকা। যখন পয়সাকে আমরা টাকায় করব তখন 100 দিয়ে ভাগ করব,
100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর দশমিক ডান দিকে হটা, বাম দিকে হটা। 50 টাকার নোট খুচরো করলে কতগুলো 5 টাকা পাবো? 5 10 10টা। 10 টাকা, ঠিক। 29 কে 3 দিয়ে ভাগ করো। এখানে ভাজ্য কত? ভাজ্য যেটাকে ভাগ করতে হয় সেটাই হচ্ছে ভাজ্য, যা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজক। এবার 3 8 3 9 27, 9 হবে ভাগফল, আর 2 বাকি থাকছে, 2 হবে ভাগশেষ। করে দেখো না হলে। 29 কে আমরা 3 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 3 9 27, বাকি থাকছে 2। তাহলে এবার বাকিগুলো ঘরে ঘরে লিখে দাও, গুণ করো। এই গুণ হ্যাঁ, পাচ্ছে 15 5, হাতে রইল 1। 21 1, হাতে রইল 2। 5 কে 5 আর 2 7, অ্যান্সার হলো 715। আচ্ছা দেখো, গোপার দাদা গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। তাহলে কত টাকা দিলেন? 40 টাকা 50 পয়সা। তাহলে গোপার কাছে কত টাকা আছে? 250 পয়সা। এবার 12 টাকার ফুচকা, 8 টাকা 50 পয়সার আলু কাবলি খেয়েছেন। তাহলে এবার খরচ কত হলো? যেটা খেয়েছেন, যেটা চলে গেছে হাত থেকে, সেটা হচ্ছে খরচ। তাহলে 12 টাকা 50 পয়সার খেয়েছেন ফুচকা, 8 টাকা 50 পয়সার খেয়েছেন আলু কাবলি। তাহলে কত টাকা খরচা করেছে গো? 50 50 100 পয়সা, আর 12 আর 20। এই 100 পয়সা মানে 1 টাকা। তাহলে খরচা করে দিয়েছে 21 টাকা। কত টাকা দিয়েছে? 21 টাকা। ছিল কত? ছিল 40 টাকা 50, 21 টাকা খরচা করে দিয়েছে। 21 টাকা মানে 21 টাকা 50 পয়সা খরচা করে দিয়েছে। তাহলে 50 থেকে 0 0 বাদ দিলে 50ই থাকে। এবার এখানে 0 থেকে 9 একবার দিলে 9, 3 থাকবে 19 টাকা 50 পয়সা। অতএব এখন গোপার কাছে 19 টাকা 50 পয়সা আছে। 19 টাকা 50 পয়সা আছে। ক্ষয়ের অঙ্কটা দেখো তো। 812টি মাছ 8টি বাক্সের সমান সংখ্যায় রাখলে প্রতি বাক্সে কতগুলি মাছ থাকবে? এটা স্যার ভাগ হবে। 812 কে 8 দিয়ে ভাগ করবো। 8 কে 8 আছে 8টা। তাহলে এরকম ভাবে বাক্সগুলোকে প্রথমে খুলে নেব, তারপর 8 দিয়ে ভাগ করব। আর যদি আমি এইভাবে ভাগ না করতে পারি তাহলে কি করব? একবার এই বাক্সে একটা, এটা একটা, এটা এটা, এরকম ভাবে একটা করে রাখতে পারবো। আর ভাগ জানলে আমি একসঙ্গেই রাখতে পারবো, তাই না? 8 কে 8 1 নামলো, গেল। এবার 2 নেমে গেল। 8 কে 8, 4টি বাকি থাকলো। তাহলে আমি কি করব? যখন এখন দেখলাম তখন 108টা করে মাছ রাখবো। এখানে 108টা রাখলাম, এখানে 108টা, এখানে 108টা, এখানে 108টা, তাই তো? হ্যাঁ। অতএব প্রতি বাক্সে 108টি মাছ থাকবে। 108টি মাছ থাকবে, আর 4টি মাছ বাইরে থাকবে। তাহলে অঙ্ক কোশ্চেন বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। ওকে, গুড নাইট। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি। হ্যাঁ স্যার। আবোল তাবোল বইটি কে লিখেছেন? আবোল তাবোল? সুকুমার রায়। তুমি পড়েছো আবোল তাবোল? হ্যাঁ স্যার, ছোটবেলায় বলেছি, ভুলে গেছি। একটু মনে নাই? কিচ্ছু মনে নাই?
না স্যার মনে নেই। হজবরা হজবরলা পড়নি? না। তোমাদের সিলেবাসে 5-এ আছে। তারপরে দেখো তো, শাঁখা ফেরি একটি প্রাচীন লুপ্ত আধুনিক পারিবারিক জীবিকা। লুপ্ত। হ্যাঁ, এখন আর কেউ শাঁখা পরিয়ে বেড়ায় না। ইটের ঘর বাড়ি তৈরি করে কুমোর, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কামার। রাজমিস্ত্রি। পিনকোড আসলে কি গো? পোস্ট অফিস। পোস্ট অফিস না পোস্ট অফিসের নাম্বার? অফিসের নাম্বার। তোমাদের ওখানে পোস্ট অফিস দেখেছো তুমি কোথায় আছে? হ্যাঁ স্যার। এইরকম একটা লাল বাক্স থাকে, এখানে একটা ফুটো থাকে, এই ফুটোতে টুকুত করে চিঠিটা ভরে দিতে হয়। আর এখানে লেখা থাকে 7312221। এই নাম্বারটা হচ্ছে পিনকোড নাম্বার। প্রত্যেকটা পোস্ট অফিসের একটা নির্দিষ্ট নাম্বার আছে, তবে কি একটা এরিয়ার জন্য একটা নাম্বারই বরাদ্দ থাকে। আমার বাড়ির আশেপাশে যতগুলো পোস্ট অফিস আছে সব এই নাম্বার থাকে, এটা হেড অফিসের নাম্বার। আর এখানে নামটা লেখা থাকে। ক্যাশ মিলনটা কি গো? ক্যাশ মিলন। ক্যাশ মিলন হচ্ছে সিনথেটিক উল। সিনথেটিক উল এখনকার বেশিরভাগ সোয়েটার যেটা দিয়ে বানানো হয় সেটার নাম ক্যাশ মিলন। পাশাপাশি কয়েকটি পরিবার নিয়ে গড়ে ওঠে পাড়া। পাড়া। পাড়া দিয়ে একটা ছড়া শোনাও তো। পারবে? না। আচ্ছা দেখো, গরমকালে কলসিতে জল খুব ঠান্ডা থাকে। কিসের কলসিতে? পেতলের? মাটির। মাটির। কিভাবে হয় বুঝতে পেরেছো ঠান্ডাটা কেন হয়? আমি আগের দিন বুঝিয়েছিলাম, যেদিন পড়াই সেদিন বুঝিয়েছিলাম। কি বলেছিলাম? মাটির কলসিতে অদৃশ্য ছোট ছোট ছিদ্র থাকে। কি থাকে? ফুটো থাকে। এমন ফুটো থাকে যে তা দিয়ে জল হরমর হরমর করে বেরাবে না, কিন্তু ভিজে রাখার মতো জল বেরাবে। এবার মাটির কলসিতে যখন আমরা জল ভরি, ওই জলটা গায়ে গায়ে লেগে যায়, মানে ফুটো দিয়ে চুইয়ে আসে। গড় গড় করে চুয়ায় না, কিন্তু চুইয়ে বাইরে বেরিয়ে আসে। এবার ওই জলটা বাতাসে উড়ে যেতে চায়। বাতাসে উড়ে যেতে গেলে এর মধ্যে কি করতে হবে? এটাকে গরম হতে হবে। গরম হওয়ার জন্য কি করে? এই কলসির গা থেকে তাপটা নিয়ে নেয়, ফলে কলসির গাটা ঠান্ডা হয়ে যায়। কলসির গাটা ঠান্ডা হতে হতে ভেতরের জলটাও কলসির গায়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা কেন হলো? না, এই গায়ের জলটা উড়ে যাবে, আবার আকাশে উড়ে যাবে বাষ্প হয়ে। বাষ্প হওয়ার জন্য যে তাপটা দরকার, সেই তাপটা আসে কলসি থেকে এবং কলসির ভেতরের জল থেকে। এর ফলে কি হয়? কিছু কিছু করে তাপ কমে যেতে শুরু করে ভেতরে। আর তাপ কমা মানে কি? ঠান্ডা না? তাপ কমা মানেই ঠান্ডা। এর জন্য কলসিতে জল মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি পেতলের কলসিতে জল রাখি, তাহলে কি হবে? পেতলে তো আর ছিদ্র থাকে না, থাকে না বললেও থাকে, কিন্তু ওই ছিদ্র দিয়ে জল গলাতে পারে না, ওই ছিদ্র দিয়ে জল বাইরে বেরোতে পারে না, থাকে। প্রত্যেকটা জিনিসই ফাঁকা। প্রত্যেকটা জিনিসই যখন আমরা বড় হব আমরা দেখব অণুপরমাণু নিয়ে জিনিসগুলো গঠিত। এই অণুপরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা থাকে, মধ্যে থাকে ছোট্ট নিউক্লিয়াস। এই ফাঁকা অংশ দিয়ে কিন্তু জলটা বেরোতে পারে না পেতলের কলসির ক্ষেত্রে। মাটির কলসির ফাঁকটা বেশি থাকে, পেতলের কলসির ফাঁকটা খুব কম থাকে, একদম সামান্য থাকে, যার ফলে এখানে ঠান্ডা অত হয় না। মৌমাছি থাকার জন্য তৈরি করে কি? তৈরি করে মৌচাক। চাক। চাক তৈরি করে মৌচাক। পাট হলো গাছের ছাল। ছাল না, আঁশ।
আঁশ বা তন্তু। কিরকম জিনিস হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো ছাল তো বটেই, এই ছালটাকে যখন জলে ভেজানো হয় তখন এর মধ্যে সবুজ অংশগুলো পচে যায়, আর শক্ত শক্ত সুতোর মতো যে তন্তু বা সুতোগুলো থাকে সেই সুতোগুলো পচে না। তখন এই সবুজ অংশ যার সাহায্যে এই সুতোগুলো লেপ্টে আছে বা জোরে আছে, সেই সুতোগুলো তখন কি হয়, একটা একটা হয়ে যায়। এই সুতোগুলোকে ভালো করে পাক দিয়ে পাকিয়ে পাকিয়ে আমরা দড়ি বানাই, আরও অনেক হ্যান্ডক্রাফট বানাই, অনেক জিনিস বানাই আমরা। আমাদের ঠাকুমারা ছোটবেলায় ইজার পরতো শীতকালে, ভুল, এটা হবে গরমকালে ইজার পরতো। গরমকালে কর্মকার মাটির জিনিস তৈরি করে, এটা ভুল। কর্মকার, কর্মকার মানে কামার, এরা লোহার জিনিস তৈরি করে। শিকার করা হলো একটি নিষিদ্ধ জীবিকা। ঠিক। এটা ঠিক। চলো চারেরটা দেখো। চারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। গোলকিপার। গোলকিপার। জার্সি পরে, জার্সি। জার্সি পরে। ডাক্তারবাবু পরে অ্যাপ্রন, ছাত্রছাত্রী ইউনিফর্ম, পুলিশ পুলিশ পরে পুলিশ খাকি রঙের পোশাক। পাহাড়ি জায়গায় দুর্যোগ হতে পারে। কিরকম দুর্যোগ হতে পারে? হঠাৎ করে আমরা দেখলাম যে কদিন আগে একটা দেখলাম উত্তরাখণ্ডে, এইখানে সব গ্রাম ছিল, এখানে একটা বাঁধ দেওয়া ছিল, এই বাঁধের ওপর দিয়ে একটা নদী যেত, হঠাৎ করে এই বাঁধটা ভেঙে গিয়ে সব বাড়ি ঘরকে চুরমার করে দিয়েছে। তাহলে এখানে কি হতে পারে? ধস নামতে পারে, ধস। বন্যাও হতে পারে। বাঁধ ভেঙে গিয়ে বন্যা হলো, দেখলাম আমরা, কি ক্ষতি হতে পারে? বাড়িঘর গুঁড়িয়ে যাবে। বাড়িঘর, কাঠের বাড়ি বানাতে হবে। কিসের বাড়ি বানাতে হবে? কাঠের বাড়ি। কাঠের বাড়ি, এরকম খুঁড়ো লাগিয়ে দিয়েছে, এখানে বাড়ি করা আছে। এই বাড়িতে এবার যদি বন্যাও আসে, ধরো হঠাৎ করে ধস নামলো, তো ধসটা নেমে গলে গিয়ে তলা দিয়ে চলে যেতে পারবে, তাই না? হ্যাঁ। কিন্তু যদি পাকা বাড়ি হয় তাহলে ভেঙে যাবে, কারণ ও বাধা দেবে, এই জলটাকে যেতে দেবে না, বাধা দেবে, তার ফলে দেওয়ালটা পড়ে যাবে। বন্যা প্রবণ এলাকায় কি করতে হবে? কিন্তু বন্যা হয়, সব ভেসে যায়, এখানে কি করতে হবে? পাকা দোতলা বাড়ি করতে হবে। কি করতে হবে? পাকা দোতলা। যদি একতলা ডুবে যায়, দোতলায় আরামসে থাকবো। কিন্তু না বাবু, আরামসে থাকা যাবে না, ওখানে অনেক পোকা মাকড় সাপ চলে আসবে। সঙ্গে আমরা যে জলটা খাই, সেখানে কি আমরা বন্যার জল খাবো? না। ওই টিউবওয়েল তো মাটির তলায় পোঁতা আছে, সেটা তো জলে ডুবে গেছে, তাহলে আমি জল খাবো কোথা থেকে? বন্যার সময় জলেরই অভাব হয়, বন্যার সময় বেশি জলের অভাব হয়। কেন বলতো? টিউবওয়েল যা আছে, ট্যাপ ফ্যাপ সব ডুবে যায়, তখন আমি জল কোথায় পাবো? তার জন্য কি করতে হয়? বন্যার সময় আমাদের বড় বড় জারকিনে জল ধরে রাখতে হয়, এবং ওই জলটা খাওয়ার সময় আমাদেরকে অনেকক্ষণ ধরে গরম করে ফুটিয়ে তারপর খেতে হয়, কারণ ওর মধ্যে অনেক জীবাণু অনেক দূর গ্রামের থেকে মাঠে যে মলমূত্রগুলো ছিল সেইটা ভেসে এসে জীবাণু চলে এসেছে জলের মধ্যে। সুতরাং ওই জলটা এখন বিশুদ্ধ নয়, বিষাক্ত। এই জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে খেতে হয়, না হলে বন্যা যাওয়ার পরে পরেই আমাদের একটা অসুখ হয়ে যায়, ডায়ারিয়া। কি হয়? ডায়ারিয়া। ডায়ারিয়া হয়, মানে পায়খানা, কলেরা। পাতলা পায়খানা, কলেরা। বুঝেছো? হ্যাঁ। তাহলে বন্যা হলে সবাই বলবে জল তো প্রচুর, জলের আবার কিসের অভাব? না রে বাবা, সব টিউবওয়েল ডুবে যায়, তখন কি জল খাবো আমরা? ঘরামিদের কাজগুলি লেখো। ঘরামিরা কি করে? মাটির দেওয়াল তৈরি করে, ঘরের ছাউনি তৈরি করে। ঘরামিরা মাটিকে ভিজিয়ে নিয়ে দেওয়াল তুলে ঘর তৈরি করে। জীবিকা বলতে কি বোঝো?
যার সাহায্যে, যে কাজের সাহায্যে মানুষ উপার্জন করে নিজের জীবনটাকে অতিবাহিত করে বা নিজের জীবনের যে খরচা হয় খাবার জোটানো সেইটা বহন করে, তাকে বলে জীবিকা। কেউ কাঠের কাজ করে, কেউ কুমোরের কাজ করে, কেউ চাষবাস করে, এগুলো তাদের ক্ষেত্রে জীবিকা। একটি নতুন জীবিকার নাম হচ্ছে কম্পিউটারের দোকান, অনলাইন শপিং, কম্পিউটারের দোকান, এগুলো হচ্ছে নতুন জীবিকা। কোন পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে? বাবুই পাখি। শালিক পাখি, বাবুই পাখি, এরা কিন্তু পালক ফুলিয়ে রাখে। কেন বলতো? ফোলালে আমরা যেমন লেপ গায়ে দিই, সেরকম ওদের ওই পালকটাই লেপের কাজ করে। কি বলতো? ধরো এই ছোট্ট পাখি, এইটা হচ্ছে একটা শালিক পাখি বা একটা চড়ুই পাখি, হ্যাঁ। এদের এবার ঠান্ডা, যদি এখানে পাতলা ভাবে এরা পালকটা রাখে তাহলে ডাইরেক্ট ঠান্ডাটা কাছাকাছি চলে আসছে, ফলে এদেরকে শীত লাগে। কিন্তু যদি এরা পালকটা ফুলিয়ে রাখে, এদের গা থেকে ঠান্ডা বাতাসটা অনেক দূরে থাকছে না, হ্যাঁ, এই জন্য এদেরকে ঠান্ডা লাগে না। আর বাতাস, এই যে বাতাসের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এখানে ওদের দেহের তাপে ওই বাতাসটা গরম থাকে আর একটা শূন্যস্থান হয়, যার জন্য বাতাসের একটা পর্দা, বাতাসের একটা লেপ ওদের গায়ে জড়ানো থাকে, যে লেপটা বাতাস ভরা। আমাদেরকে তুলোর লেপে গরম লাগে কেন? তুলোর লেপে আর কিছুই না, এর মধ্যে বা তুলো দিয়ে এটাকে ফাঁপিয়ে রাখা হয়, ফলে এইদিকে ঠান্ডা আর এইদিকে গরম হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা বাতাসটা আমাদের দেহের কাছে আসতে পারে না। ঠিক একইভাবে পাখিরাও নিজের দেহকে ফুলিয়ে ঠান্ডা বাতাসকে কাছে আসতে বিরত রাখে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি।